আজকে পশ্চিমবাংলায় এসআইআর এর নামে, এই শুনানির নামে যেভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, যেভাবে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভোটার অধিকার সেটাকে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে, এই অভিযানের বিরুদ্ধে আজকে আমাদের পাল্টা অভিযান। এই দাবি নিয়ে যে অবিলম্বে এই হয়রানি বন্ধ করো এবং প্রতিটি মানুষের ভোটের অধিকার, সেই অধিকারকে তার সুনিশ্চিত করো, তার গ্যারান্টি করো। কিন্তু এই ব্যাপারে কিছু কথা বলার আগে, সবার আগে নাজিরাবাদের সেই সমস্ত অগ্নিদগ্ধ শ্রমিক, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই যে ঘটনা, সেটা আরেকবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষ জুড়ে খেটে খাওয়া মানুষ, অসংগঠিত শ্রমিক, তাদের কোন রকম কোনো নিরাপত্তা আজকে নেই। তাদের জীবনের নিরাপত্তা নেই, তাদের কাজের নিরাপত্তা নেই, তাদের বেঁচে থাকার এই মুহূর্তে কোনো জীবিকার নিরাপত্তা নেই। আর সেই জন্যই আরেকবার আমাদেরকে এটা বুঝতে হবে, ওই যে 4টে শ্রম কোড আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা শ্রমিকের সমস্ত নিরাপত্তা কেড়ে নেওয়ার জন্য, তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য। আর তাই আজকে এই অনুষ্ঠান থেকে আমি পশ্চিমবাংলা এবং গোটা ভারতবর্ষের যে শ্রমিকেরা আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন, সেই ধর্মঘটকে সর্বতভাবে সমর্থন জানাই। এবং আপনাদের কাছে আমি এটা আবেদন জানাবো, এই যে ভোটের অধিকার বাঁচানোর জন্য আপনারা যে লড়াইটা লড়ছেন এই এসআইআর এর বিরুদ্ধে, এই লড়াইটাকে যুক্ত করে দিন ওই শ্রম কোডের বিরুদ্ধে যে আন্দোলন, তার সাথে এই লড়াইটাকে যুক্ত করে দিন গ্রামে গ্রামে যে খেটে খাওয়া মানুষ, তাদের কর্মসংস্থানের গ্যারান্টি কেড়ে নিয়ে যে নতুন গ্রামজি আইন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই আইনের বিরুদ্ধে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের আন্দোলনের সাথে। আজকের দিনটা 30শে জানুয়ারি। ওই দিনটাকে স্মরণ করুন 1948 সালে সদ্য স্বাধীন হওয়া একটা দেশ, সেই সদ্য স্বাধীন হওয়া দেশে সেই স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে বড় এক নেতা মহাত্মা গান্ধী, তাকে কিভাবে সেই 30শে জানুয়ারি হত্যা করেছিল নাথুরাম গোডসে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, একটা অনেক বড় একটা ষড়যন্ত্র ছিল। এই স্বাধীন দেশটাকে, এই সদ্য স্বাধীনতা পাওয়া দেশটাকে ঘেঁটে দেওয়ার জন্য, ওই দেশটাকে বিপথে পরিচালিত করার জন্য, ওই দেশে ক্ষমতা জবরদখল করে নেওয়ার জন্য একটা বড় চক্রান্ত ছিল। এবং সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্যই সেদিনে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, সেদিনের যে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল, তাকে আরএসএস এর বিরুদ্ধে সেদিনকে তাকে নিষিদ্ধ করতে হয়েছিল, যাতে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, এই সদ্য স্বাধীন দেশটাকে কেউ অস্থির করে তুলতে না পারে। এবং যে ঘৃণা, যে হিংসার পরিবেশ আরএসএস সেদিনকে সৃষ্টি করেছিল গোটা দেশ জুড়ে, যার ফলে মহাত্মা গান্ধীকে তার বলি হতে হয়েছিল, শিকার হতে হয়েছিল গোটা দেশ জুড়ে, সেই পরিবেশটাকে আটকানো যায়। আজকে তার 78 বছর পেরিয়ে আমরা আজকে এখানে আছি এবং সেই চক্রান্ত গোটা দেশ জুড়ে বাড়ছে। তাই মহাত্মা গান্ধীকে স্মরণ করার সাথে সাথে তিনি সেদিন সেভাবে সে ঘৃণার বিরুদ্ধে, সে হিংসার বিরুদ্ধে তিনি মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, মানুষের মধ্যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের বিরুদ্ধে, প্রতিটি ভারতবর্ষের মধ্যে যে ঐক্যের বার্তা সেদিন আমাদের দিয়েছিলেন, সেই ঐক্যের বার্তাকে আমরা তুলে ধরি। এবং তিনি যে কথাটা বলেছিলেন যে ভারতবর্ষের যে কোনো নীতি তার যদি সমীক্ষা করতে হয়, কোন নীতি প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয়, কোন নীতি সফল কি ব্যর্থ, সেটা দেখার জন্য একটাই কষ্টিপাথর আছে। সেই কষ্টিপাথরটা হচ্ছে সব থেকে নির্ধনতম, সব থেকে দুর্বলতম যে ভারতীয়, তার চেহারাটা দেখুন, তার সেই নীতি থেকে সেই মানুষটি কি হবে সেইটাকে মাথায় রেখে বেরিয়ে দেখুন। এবং আজকে ভারতবর্ষে যে নীতিগুলো আসছে, আর্থিক নীতি, শিক্ষানীতি, শ্রমনীতি, প্রত্যেকটি নীতি আদানি এবং আম্বানির জন্য তৈরি হচ্ছে। প্রত্যেকটি নীতি ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য তৈরি হচ্ছে। আর তাই গান্ধীর এই শহীদ দিবসে তাকে স্মরণ করে আমরা আবার এটাও শপথ নেব যে ভারতবর্ষের খেটে খাওয়া মানুষ, তাদের প্রত্যেকটি অধিকার, সেই অধিকারের লড়াইকে আমরা শক্তিশালী করব। আজকে আমরা এখানে এসেছি এসআইআর নিয়ে কথা বলতে। আমি দেখছি পশ্চিমবাংলার বিএলও, এই বিএলওরাও এই এসআইআর এর বিরাট বড় শিকার।
এই রাজ্যে কতজন বিএলও আত্মহত্যা করলেন, গোটা দেশ জুড়ে কতজন বিএলও আত্মহত্যা করলেন, কতজন বিএলও এই চাপের মুখে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন, সেটা হিসেব রাখা মুশকিল হয়ে যাচ্ছে। কতজন সাধারণ ভোটার এই হয়রানির মুখে তারা মারা যাচ্ছেন, তার হিসেব রাখা মুশকিল হয়ে যাচ্ছে। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা 70 বছর 80 বছরের বৃদ্ধ মানুষ, সেই মহিলা, সেই দলিত, সে খেটে খাওয়া মানুষ, তাদের প্রত্যেকের হয়রানি, তার হিসেব রাখা মুশকিল হয়ে যাচ্ছে। তো আমাদের পশ্চিমবাংলার এই বিএলও বন্ধুরা যে আন্দোলন করছেন তাদের ন্যায্য দাবিতে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই হিয়ারিং সন্ত্রাসের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধে, সেই আন্দোলনকে সর্বতভাবে সমর্থন জানাই। এই যে নির্বাচনের যে আন্দোলন, প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার, সেই অধিকার অক্ষুণ্ণ থাকুক এবং প্রত্যেক মানুষ তিনি নিরাপদে নির্ভয়ে নিজের ভোটটা নিজের ইচ্ছে মতো যাতে দিতে পারেন, এটা হচ্ছে গণতন্ত্রের প্রথম গোড়ার কথা। এবং গণতন্ত্রের সেই গোড়ার কথাটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেই গোড়ার কথাটাকে টিকিয়ে রাখার জন্য আমরা সবাই পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ, পশ্চিমবাংলার সাধারণ ভোটার, পশ্চিমবাংলার নাগরিক সমাজ, কৃষক, শ্রমিক, ছাত্র, যুব, মহিলা, আমরা একসাথে মিলিতভাবে আন্দোলন করব। বন্ধুগণ, এই যে এসআইআর, এই যে হলো গত 24শে জুন বিহারে এলো এবং তার ঠিক পরে পরে পশ্চিমবাংলায় চলে এসেছে। আমাদের কাছে বিহারের অভিজ্ঞতা আছে, আমাদের কাছে পশ্চিমবঙ্গের যে চলমান এসআইআর প্রক্রিয়া, যে চলমান এসআইআর অভিযান, তার অভিজ্ঞতা আছে। আমাদের অভিজ্ঞতা কি বলছে? আমাদের অভিজ্ঞতা বলছে যে বিহারের মুখে 70 লক্ষ মানুষের নাম কেটে দেওয়া হলো। 70 লক্ষ, ওরা বলে 45 লক্ষ, ওটা ভুল হিসেব। 70 লক্ষের নাম কাটা হয়েছে, 25 লক্ষের নাম আলাদা করে যুক্ত করা হয়েছে। সেই 25 লক্ষ কারা, তারা নতুন ভোটার কি পুরনো ভোটার, সেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন করে হিসেব দেয়নি। তো নাম কাটা গেছে 70 লক্ষ মানুষের। সেই 70 লক্ষ মানুষ কারা? তাদের অধিকাংশই বিহারের পরিযায়ী শ্রমিক, তাদের অধিকাংশই বিহারের গরিব ভূমিহীন মানুষ, তাদের একটা বড় সংখ্যা তারা বিহারের মহিলা, তাদের একটা বড় সংখ্যা তারা বিহারের দলিত, আদিবাসী, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এটা হচ্ছে এসআইআর এর ছবি। এবং সেই এসআইআর এর মধ্যে দিয়ে যে নতুন করে ভোটার লিস্টটা তৈরি হলো, সেই ভোটার লিস্টটা কি শুদ্ধ? মোটেই না। সেই ভোটার লিস্টটা আগের ভোটার লিস্টের থেকে আরো খারাপ। যদি আগের ভোটার লিস্টে 10টা ভুল থাকে, তাহলে সেই এই নতুন ভোটার লিস্টে 100টা ভুল আছে, সেখানে সব রকমের ভুলগুলো আছে। তো এই যেটা ছেদ যুক্তি, ওরা বলছে যে আমরা ভুল সংশোধন করার জন্য, একটা শুদ্ধ ভোটার তালিকা তৈরি করার জন্য এই এসআইআর অবলম্বন করছি। এটা একদম ধাপ্পা, এটা একদম ভাওতা, এটা একদম মিথ্যে কথা। এসআইআর এর মধ্যে দিয়ে কোথাও একটা শুদ্ধ ভোটার তালিকা তৈরি হচ্ছে না। কি হচ্ছে? প্রচুর মানুষের নাম বাদ যাচ্ছে। প্রচুর মানুষ তাদের সংবিধানে প্রাপ্ত অধিকার, সব থেকে গোড়ার অধিকার যে একটা ভোট, যখন সংবিধান তৈরি হয়েছিল, আমরা গত 26শে জানুয়ারি আবার সেই দেশটাকে স্মরণ, সেই দিনটাকে স্মরণ করলাম, সাধারণতন্ত্র দিবস, যে দিবসে ভারতবর্ষে এই সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালে। 76 বছর ধরে সংবিধান আছে, গত 74 বছর ধরে ভারতবর্ষে নির্বাচন চলছে। সেই নির্বাচনের, সেই সংবিধানের গোড়ার কথা ছিল, বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে প্রত্যেক মানুষের জন্য একই ভোট, ওয়ান ভোট ওয়ান ভ্যালু। একদম খেটে খাওয়া মানুষ, তার একটা ভোট, ক্ষেত মজুর তার একটা ভোট, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা তার একটা ভোট, হকার তার একটা ভোট, আর ওই আদানি, আম্বানি, টাটা, বিড়লা, ভারতবর্ষের সমস্ত বড় বড় ধনকুবের, ধনপশুর, তাদের একটাই ভোট। এইখানে ভোটের ব্যাপারে কোনো আলাদা হিসেব ছিল না যে তোমার একটা ভোট আর তোমার 100টা ভোট, প্রত্যেকের একটা ভোট। এবং সেই যে একটা ভোটের অধিকার, সে অধিকারটা আমরা স্বাধীনতার মধ্য দিয়ে পেয়েছিলাম। পৃথিবীর অনেক দেশে বলো দশকের পর দশক মানুষকে লড়তে হয়েছে। আমেরিকায় যেখানে এখন ট্রাম্পের দৌরাত্ম্য চলছে, ট্রাম্পের দাদাগিরি চলছে, সেই আমেরিকা আপনারা দেখছেন, আপনারা জানেন 1960-এর দশক পর্যন্ত, 1960-এর দশক পর্যন্ত আমেরিকার কালো রঙের মানুষ, সেই কৃষ্ণবর্ণ মানুষদের তাদের ভোট দানের অধিকার ছিল না, অনেক লড়তে হয়েছে। পৃথিবীর অনেক দেশে মহিলাদেরকে অনেক লড়তে হয়েছে ভোটার অধিকার পাওয়ার জন্য। যাদের কাছে কোনো সম্পত্তি নেই, যারা ফুটপাতে থাকেন, যাদের কোনো বাড়ির ঠিকানা নেই, যাদের বাড়ি নেই, যাদের কাছে কোনো ডিগ্রি নেই, যাদের কাছে স্কুল কলেজে যাওয়ার যারা সুযোগ পাননি, সেই সমস্ত
সমস্ত মানুষরা ভোট দেবেন, এই অধিকারটা পেতে পৃথিবীর অনেক দেশে অনেক লড়তে হয়েছে। কিন্তু আমাদের দেশে আমরা আমাদের স্বাধীনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই স্বাধীনতার সঙ্গে সঙ্গে যে সংবিধানটা পেলাম, যে গণতন্ত্রটা পেলাম, যে গণতান্ত্রিক অধিকারগুলো পেলাম, সেখানে সেই ভোটের অধিকারটা আমরা পেয়েছিলাম। কিন্তু আজকে সেই ভোটের অধিকারটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে। কি বলছে ওরা? ওরা বলছে যে অনেক নাকি মানুষ ঢুকে পড়েছে যারা বাংলাদেশ থেকে চলে এসছে, যারা নাকি রোহিঙ্গা, যারা নাকি মায়ানমার থেকে চলে এসছে। এই গল্পটা বিহারেও শোনা গিয়েছিল। এই গল্পটা বিহারেও খুব বড় বড় করে প্রত্যেকটা জনসভা অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা এই মিথ্যে কথাটা বলতেন। কিন্তু যারা নির্বাচন কমিশন আমাদের তথ্য দিল, নির্বাচন কমিশন যে তথ্যটা দিল, যখন 70 লক্ষ লোকের নাম কাটা গেল, আবার নির্বাচন কমিশনের কথা জানতে চেয়েছিলাম যে এর মধ্যে কজন বাংলাদেশি আছে, এর মধ্যে কজন মায়ানমার থেকে আসা রোহিঙ্গা আছে। নির্বাচন কমিশন একজনেরও নাম বলতে পারেনি, একটা নামও বলেনি, একজনও নয়। অথচ পুরো বাজার গরম করা হচ্ছে বাংলাদেশি 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 এই কথাটা বলে। এই সমস্ত চক্রান্তটা চলছে। আপনারা দেখছেন আসামের বুকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি কি বলছেন? তিনি সেখানকার বলছেন সেখানকার খেটে খাওয়া মুসলিম মানুষ, বাংলা ভাষী যদি মুসলিম মানুষ হন তাকে তারা বলেন মিয়া, বলছেন আমি 5 লক্ষ মিয়ার নাম কেটে দেবো। তিনি সেখানে বলছেন যে তিনি যদি রিক্সা চালায়, সে রিক্সার ভাড়া যদি 5 টাকা হয় তাহলে তাকে 4 টাকা দাও, 5 টাকা দিও না। এদেরকে ভাতে মারবো, এদেরকে পেটে মারবো, এদেরকে ভোটার লিস্ট থেকে নাম কাটবো। একজন মুখ্যমন্ত্রী এই সংবিধানের শপথ নিয়ে চেয়ারে বসা মুখ্যমন্ত্রী আজকে খোলাখুলি স্পষ্ট ভাষায় তিনি বলছেন 5 লক্ষ লোকের নাম কেটে দাও, 5 লক্ষ লোকের নাম কেটে দাও, 5 লক্ষ লোককে প্রাণে মেরে দাও। এটা হচ্ছে আসামের বুকে আজকে বাংলা ভাষী মুসলিম জনগণের প্রতি আসামের বুকে সেখানকার সরকারের দৃষ্টিভঙ্গি। নির্বাচন কমিশন কি করছে? সুপ্রিম কোর্ট কি করছে? যে সুপ্রিম কোর্টের উচিত, যে নির্বাচন কমিশনের উচিত এই মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে কান ধরে তাকে তার গদি থেকে সরিয়ে দেওয়া, যে এইভাবে ঘৃণা ছড়াচ্ছে, যে এইভাবে মানুষের বিরুদ্ধে এইগুলো বিদ্বেষ ছড়াচ্ছে। এই বিদ্বেষ ছড়ানো মুখ্যমন্ত্রী, এই গণহত্যা করার ডাক দেওয়া মুখ্যমন্ত্রী, সে মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার উপযুক্ত নন, তার জায়গা এই মুহূর্তে ছেলে হওয়া উচিত। এই আসামের মুখ্যমন্ত্রী, তাকে ছেলে পাঠানো উচিত এই বক্তব্যের পরে। কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট চুপ, ভারতবর্ষ নির্বাচন কমিশন চুপ। তা আজকে এই সমস্ত মিথ্যে কথা বলে এই চক্রান্ত করে আমাদের যে ভোটের অধিকারটা কেটে নিচ্ছে আমরা দেখছি। 58 লক্ষ লোকের নাম পশ্চিমবাংলায় বাদ গেল, 58 লক্ষ লোকের নাম বাদ গেল। তাদের মধ্যে সত্যি কজন মারা গেছেন? হতে পারে কিছু মানুষ মারা গেছেন। যিনি মারা গেছেন আমি বলবো অবশ্যই তার নাম এটা বছর সংশোধন হওয়া উচিত। এর জন্য আলাদা করে অভিযান করার কি দরকার? বছর সংশোধন হওয়া উচিত। যে মানুষ মারা গেছে তার নাম তো থাকবে না ভোটার লিস্টে। যিনি এখানে থাকেন না তিনি বাইরে চলে যাবেন, তার ভোটার লিস্টের নামটা হয়তো এখানে থাকবে না। তিনি যদি এখান থেকে দিল্লি চলে যান তাহলে তার দিল্লির ভোটার লিস্টে তার নাম থাকবে। এগুলো তো সাধারণ কথা, খুব স্বাভাবিক কথা। এই কথার জন্য নতুন করে অভিযান চালানোর কোনো দরকার হয় না। তো 58 লক্ষ লোকের যখন নাম বাদ গেলে, যখন পশ্চিমবাংলা হিসাব নিচ্ছে যে 58 লক্ষ লোক কারা, এই 58 লক্ষের মধ্যে সত্যি কজন মারা গেছেন, এই 58 লক্ষ লোকের মধ্যে সত্যি কজন বাংলা ছেড়ে বাইরে চলে গেছেন, আর কতজন মানুষ যারা এই পশ্চিমবাংলাতেই থাকেন, আমাদের এই জেলাগুলোতেই থাকেন, কেউ হাওড়ায় থাকেন, কেউ বাঁকুড়ায় থাকেন, কেউ মেদিনীপুরে থাকেন, কেউ দার্জিলিংয়ে থাকেন, যারা এখানেই মাঠে ঘাটে গ্রামে গঞ্জে কাজ করেন, কলকারখানায় কাজ করেন, স্কুল কলেজে পড়াশোনা করেন, স্কুল কলেজে সেখানে ছাত্রদেরকে পড়ান, এই সমস্ত কত লোকের মানুষের এখানকার চাকরি করেন, তাদের কত লোকের নাম কাটা গেছে। যখন আমরা এই হিসেবটা নিচ্ছিলাম তখন ওরা আরো 1.5 কোটি মানুষ, তারও বেশি, তাদেরকে নোটিশ পাঠিয়ে দিল, তাদের কাছে নোটিশ পাঠিয়ে দিল যে তোমাদেরকে হিয়ারিং এ আসতে হবে, তোমাদেরকে হিয়ারিং এ এসে প্রমাণ দিতে হবে। তাই ওরা নাকি বুঝে উঠতে পারছেন না যে পশ্চিমবাংলায় যে বসু সেই বোস, সুভাষচন্দ্র বসু আর জ্যোতি বোস তারা একই। বিমান বোস আর জ্যোতি বোস, কেউ বসু লেখেন কেউ বোস লেখেন, তারা সবাই এক। কেউ গাঙ্গুলি লেখেন, কেউ গঙ্গোপাধ্যায় লেখেন, তারা সবাই এক। কেউ মুখোপাধ্যায় লেখেন, কেউ মুখার্জি লেখেন, তারা সবাই এক। আমি ভট্টাচার্য লিখি, বুদ্ধদেব বাবু ভট্টাচার্য লিখতেন, সবাই এক। এটা নাকি তারা বুঝে উঠতে পারছে না। ওদের যে এআই এর হিসেব, তারা পশ্চিমবাংলার মানুষের নাম বুঝে উঠতে পারছে না। এবং এই জন্য নাকি ওরা 1.5 কোটি মানুষকে এইভাবে নামের দেখে পাঠিয়েছে। এবং এই যে হিয়ারিং এর সন্ত্রাস, এই কথাটা খুব খাঁটি কথা।
হিয়ারিং, এটা যে আপনারা বলেছেন যে শুনানি না হয়রানি, এটা কি চলছে? এটা শুনানির অভিযান চলছে না হয়রানির অভিযান চলছে? এই হয়রানির নাম করে এই সন্ত্রাস কেন চলছে? মানুষের ভোট কেড়ে নেওয়া চক্রান্ত কেন চলছে? এটার আমরা জবাব চাই। আমরা যাবো নির্বাচন এখানে অফিসারের কাছে এবং তার কাছে গিয়ে প্রশ্ন আমরা তুলবো। মানুষ আজকে পশ্চিমবাংলায় এই কথাটা বলতে শুরু করেছেন যেটা নির্বাচন কমিশন না নির্যাতন কমিশন। মানুষকে এখানে তার অধিকার কেড়ে নেওয়া, এই নির্যাতন করার অধিকারটা নির্বাচন কমিশনকে কে দিয়েছে? নির্বাচন কমিশন তো সংবিধান দ্বারা গঠিত। সংবিধান দ্বারা গঠিত একটি সংস্থা, যে সংস্থার কাজ হচ্ছে এটা গ্যারান্টি করা, এটা দেখা যে ভারতবর্ষের 18 বছর বয়স যত হয়ে গেছে সেই সমস্ত প্রত্যেক মানুষ যাতে ভোট দিতে পারে, প্রত্যেকের নাম যাতে ভোটার লিস্টে থাকে এবং প্রত্যেকে যাতে তারা নির্ভয়ে নিরাপদে স্বেচ্ছায় ভোট দিতে পারেন সেটা দেখা, এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। অথচ সেই নির্বাচন কমিশন আজকে দেশ জুড়ে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, তার ভোটের অধিকার থেকে কেড়ে নেওয়া, অপহরণ করে নেওয়া, সেই চক্রান্ত শুরু করেছে। সেই চক্রান্ত শুরু করেছে, এই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমরা এখানে আছি। তাই বন্ধুগণ, আপনাদের এই কথাটা বলতে আসা যে এই যে লড়াইটা, এটা একটা বড় লড়াই। সুপ্রিম কোর্টে কথা হচ্ছে, আমরা সুপ্রিম কোর্টে বলেছিলাম যে এই এসআইআর ব্যাপারটাই, এই পুরো এসআইআর ব্যাপারটাই হচ্ছে সংবিধান বিরোধী। এই এসআইআর পুরো ব্যাপারটাই সংবিধান বিরোধী। কারণ সংবিধান বলে যে মানুষ তিনি ভোট দেবেন, মানুষের ভোটে সরকার নির্বাচিত হবে। কে ভোটার সেটাকে নির্বাচিত করবে, সরকার নির্বাচন করবে ভোটারকে। উল্টো কথা হচ্ছে যে ভোটার নির্বাচন করবে সরকারকে। তাহলে এই যে আমাদের কাছে প্রমাণ চাওয়া হচ্ছে, প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ চাওয়া হচ্ছে, এটা দাও, ওটা দাও। যে মানুষের কাছে কোনো বাড়ি নেই সে বলছে বাড়ির কাগজ দেখাও, যার কাছে কোনো জমি নেই তো জমির কাগজ দেখাও। এই যে প্রত্যেক মানুষকে এইভাবে হয়রান করা, এইটার বিরুদ্ধে একটা বড় লড়াই। কিন্তু এটা সুপ্রিম কোর্ট আমাদের এই কথাটা শুনেনি। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে এসে বিহারের সময় থেকে শুনানি চলছে। আমরা এই কথাটা বলেছিলাম যে প্রথমে এটা ফয়সালা করো, এই এসআইআর ব্যাপারটা কোনো দরকার নেই। এই এসআইআর একটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা অভিযান চলছে, চক্রান্ত চলছে। কিন্তু সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা এখনো চুপ। সুপ্রিম কোর্ট কোনো রায় দেয়নি। একই জিনিস আমরা দেখেছিলাম সেই ইলেকট্রাল বন্ডের সময়ে। সেই ইলেকট্রাল বন্ডের সময়ে আমরা বলেছিলাম যে ইলেকট্রাল বন্ড ব্যাপারটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা দুর্নীতি। এটা হচ্ছে এইভাবে বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে বেনামি টাকা নিয়ে নেওয়া এবং সেই টাকার সম্পর্কে মানুষকে কিছু না বলা এবং পরে সেই সমস্ত কোম্পানিগুলো এবং সরকারের মধ্যে একটা অশুভ আঘাত, কোম্পানির কাছ থেকে টাকা নাও আর সেই টাকা নিয়ে নির্বাচনে যেত আর নির্বাচনে জিতে দেশের সমস্ত সম্পত্তি, দেশের সমস্ত কিছু সেই কোম্পানিগুলোর হাতে তুলে দাও। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা এটা বলেছি, সুপ্রিম কোর্টের টনক নড়েনি। কিন্তু কয়েক বছর কেটে যাওয়ার পরে অবশেষে সেই চন্দ্রচূড় তিনি বলেছিলেন যে হ্যাঁ, এই ইলেকট্রাল বন্ড ব্যাপারটা হচ্ছে সংবিধান বিরোধী এবং এই ইলেকট্রাল বন্ড বাতিল করো। তার ইলেকট্রাল বন্ড বাতিল হলো, কিন্তু সেই বন্ডের রাস্তা দিয়ে যে টাকাটা এলো সেই টাকাটা কিন্তু আর মানুষের ঘরে ফিরলো না, সেই টাকাটা কিন্তু বাজেয়াপ্ত করা হলো না, সেই টাকাটা বিজেপির ঘরেই চলে গেল। কিন্তু সেটা সুপ্রিম কোর্ট বললেন। আমি জানি না কত লক্ষ কত কোটি মানুষের নাম বাদ যাওয়ার পরে একদিন সুপ্রিম কোর্টের হয়তো টনক নড়বে, একদিন হয়তো সুপ্রিম কোর্ট বলবে যে এসআইআর ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ সংবিধান বিরোধী। আমরা কিন্তু শুরু থেকেই বলেছি, আজও সেই কথাটা বলতে এখানে এসেছি যে এসআইআর সংবিধান বিরোধী। কিন্তু এসআইআর যখন চলছে, যখন পশ্চিমবাংলার সমস্ত মানুষ বিপন্ন, পশ্চিমবাংলার মানুষ আক্রান্ত, আমরা সবসময় আক্রান্ত মানুষের পাশে, আমরা বিপন্ন মানুষের পাশে। আপনাদের বিপন্ন মানুষের পাশে তার রুটি রুচি যদি বিপন্ন হয়, তার বেঁচে থাকার অধিকার যদি বিপন্ন হয়, অস্তিত্ব যদি বিপন্ন হয়, ভোটার তালিকায় নাম যদি বিপন্ন হয়, বাংলার পরিযায়ী শ্রমিক তার কাজ তার সম্মান সেটা যদি বিপন্ন হয়, প্রতিটি বিপন্ন মানুষের প্রতিটি বিপন্নতার প্রশ্নে আমরা তার পাশে আছি, লড়াইয়ে আছি, যাতে আমরা সেই অধিকারগুলো অর্জন করতে পারি। তাই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে এইখানে পশ্চিমবাংলার প্রত্যেকটি বিপন্ন মানুষ তাদের ভোটের অধিকার, সেই অধিকার রক্ষার জন্য আমরা এখানে আছি। পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক, বাংলার পরিযায়ী শ্রমিক যারা দেশের বিভিন্ন প্রান্তে অত্যাচারিত হচ্ছেন, তাদেরকে অপমান করা হচ্ছে, তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে, উড়িষ্যায় মারা হচ্ছে, ঝাড়খণ্ডে পর্যন্ত মারা হয়েছে, দিল্লির বুকে মারা হচ্ছে। এমনকি আজকে ভারতবর্ষের অবস্থাটা এমন দাঁড়িয়েছে, বাংলা ভাষায় কথা বললে ওরা বলছে না বাংলাদেশি ভাষা। আমি জানতাম না বাংলাদেশি ভাষা কাকে বলে। বাংলা ভাষাকে বলছে বাংলাদেশি ভাষা।
বাংলা ভাষায় কথা বলা বাংলার শ্রমিক, মুসলমান, হিন্দু যাই হোক না কেন, ধর্ম যাই হোক না কেন, তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তাকে মারা হচ্ছে। এবং শেষ পর্যন্ত অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে বাংলায় কথা বলারও দরকার নেই, পশ্চিম বাংলায় হওয়ারও কোনো দরকার নেই। ছত্তিশগড়ের হিন্দিভাষী শ্রমিক যার নাম রামনারায়ণ বাঘেল, যিনি মুসলমান না, যিনি বাংলায় কথা বলেন না, হিন্দিভাষী ছত্তিশগড়ের শ্রমিক, তাকে কেরালার বুকে পিটিয়ে মারা হলো বাংলাদেশি কিনা এই সন্দেহে। তাহলে এই যে আজকে নিরাপত্তাহীনতা অবস্থা তৈরি হয়েছে এবং যেটাকে যুক্ত করে পশ্চিমবাংলার এই নির্বাচনে সমস্ত ঘোলা জল তৈরি করার চেষ্টা হচ্ছে। বাংলায় যে কথাটা আমরা বলি, সবকিছু খেটে নেওয়া, সবকিছু ঘেটে দিয়ে পুরো জল ঘোলা করে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের নাম বাদ দিয়ে ক্ষমতা দখলের একটা চক্রান্ত চলছে, একটা ষড়যন্ত্র চলছে। তাই আজকে আমাদেরকে ঠিক যেমন এক একটা ভোট বাঁচাতে হবে, এক একটা ভোটের অধিকারকে বাঁচাতে হবে, এই পশ্চিম বাংলাটাকেও বাঁচাতে হবে, এই ভারতবর্ষটাকেও বাঁচাতে হবে, এই গণতন্ত্রটাকেও বাঁচাতে হবে, এই সংবিধানটাকেও বাঁচাতে হবে। এবং এই যে ফ্যাসিবাদের ষড়যন্ত্র, গোটা দেশের সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে নাও, গোটা দেশের সমস্ত সম্পত্তি কুক্ষিগত করে নাও, সমস্ত সম্পত্তি আদানি আম্বানির হাতে তুলে দাও, আর সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আরএসএস এর হাতে তুলে দাও, আর দেশের গোটা সমস্ত যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কেন্দ্র সরকারের কাছে তুলে দাও, রাজ্য সরকার, পঞ্চায়েত, তাদের সব অধিকার কেড়ে নাও, যেটা ওই মনরেগা আইনটাকে বন্ধ করে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তো আপনাদেরকে বলবো, এই যে লড়াইটা আমরা লড়ছি, এই লড়াইটা প্রত্যেকটি বুথে লড়তে হবে, প্রত্যেক মানুষের জন্য এই লড়াই লড়তে হবে। এই লড়াইটা লড়ুন, ভালো করে লড়ুন, আমরা সবাই মিলে লড়ি। আগামী 12ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে সমস্ত ট্রেড ইউনিয়ন মিলে কৃষকদের সমর্থন নিয়ে যে ধর্মঘটের ডাক দিয়েছেন, সেই ধর্মঘটটাকে আমরা সবাই মিলে সফল করে তুলি। এবং ঠিক যেভাবে ভারতবর্ষের কৃষকেরা দীর্ঘদিন মাঠে পড়ে থেকে, সেখানে রাস্তায় পড়ে থেকে তারা সরকারকে পিছন দিকে ঠেলতে বাধ্য করেছেন, সেই 3টে কৃষি আইনকে প্রত্যাহার করতে বাধ্য করেছেন। আজকে আমরা ঠিক একইভাবে ধারাবাহিক ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের এই শ্রম কোডগুলোকে বাতিল করাবো। আমরা আমাদের এই যে মনরেগা আইন, সেই মহাত্মা গান্ধী নরেগা আইন, সেই আইনটাকে বহাল করব। এই যে গ্রামজি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটাকে রুখবো এবং এই এসআইআর এর মধ্য দিয়ে, এই হিয়ারিং সন্ত্রাসের মধ্য দিয়ে আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত হচ্ছে, এই চক্রান্তটাকেও একইভাবে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা ব্যর্থ যাতে করে দিতে পারি, সেই সবাই মিলে সেই ঐক্য গড়ে তুলি, সমস্ত মানুষকে এই আন্দোলনে যুক্ত করি। এই কথা বলে আজকের এই অভিযানের জন্য আপনাদের সকলকে পার্টির পক্ষ থেকে, গোটা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। ইনকিলাব জিন্দাবাদ, সংগ্রামী মানুষের ঐক্য দীর্ঘজীবী হোক।